আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি মালিহা হুসাইন এবং আমি মাহবুবা জানিনা। এদিকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। খেলা শেষে অধিনায়ক শান্তকে ফোন করে প্রধান উপদেষ্টা বলেন, পুরো জাতি এ অর্জনে গর্বিত। দেশে ফেরার পর দলকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। অপরদিকে এক ভিডিও বার্তায় খেলোয়াড়, কোচ সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান ক্রীড়া উপদেষ্টা। দেশের ক্রান্তি লগ্নে এ জয় মানুষের মনে স্বস্তি যোগাবে বলে মনে করেন তিনি। বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতিও। জাতীয় ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করেছে। আমরা বাংলাদেশ জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ সহ অফিসিয়ালদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেশের এই ক্রান্তি লগ্নে এই খবর দেশের জনগণের মনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করবে। আমরা ক্রীড়াঙ্গন থেকে এরকম আরো সুখবর পেতে চাই। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে একাধিক রেকর্ড করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। বিদেশের মাটিতে টাইগারদের তৃতীয় টেস্ট সিরিজ জয়, এক ইনিংসে পেসারদের 10 উইকেটে নেয়ার কীর্তি কিংবা কম রানে 6 উইকেটের পতনের পরেও ঘুরে দাঁড়িয়ে সর্বোচ্চ রানের জুটি, এমন নানা রেকর্ডে ভর করেই পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে শান্ত বাহিনী। সিরিজ জুড়ে বাংলাদেশের রেকর্ড নিয়ে আরো জানাচ্ছেন রাফিয়া মিয়েন। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট শুরু হওয়ার আগে কেই বা জানত সিরিজ জুড়ে ব্যাটে বলে দাপট দেখাবে বাংলাদেশ। অথচ মুশফিকের 175 রানের ইনিংস ও শেষ দিনে সাকিব মিরাজের স্পিন ঘূর্ণিতে সব হিসেব নিকেশ উল্টে দিয়ে ইতিহাস গড়েছে টাইগাররা। মুলতানের 21 বছর আগের আক্ষেপ গুছিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ নিয়েছে শান্ত বাহিনী। দ্বিতীয় টেস্টেও ব্যাটে বলে দাপট দেখিয়েছে বাংলাদেশ, যেখানে প্রথম ইনিংসে 5 উইকেট তুলে নেন মিরাজ, আর দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারে প্রথমবার হাসান মাহমুদ শিকার করেন 5 উইকেট। এর আগে বাংলাদেশিদের মধ্যে কেবল মোহাম্মদ রফিকি পাকিস্তানের মাঠে 5 উইকেট নেয়ার এই কীর্তি গড়েছিলেন। রেকর্ড ভাঙা গড়ায় কম যায়নি বাংলাদেশের ব্যাটাররাও। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র 26 রানেই হারায় 6 উইকেট। সেই খাদের কিনারা থেকে দলকে তুলে সপ্তম উইকেটে লিটন মিরাজ গড়েন 165 রানের জুটি। টেস্ট ক্রিকেটে দীর্ঘ ইতিহাসে 30 রানের ভেতর 6 উইকেট পড়ার পর এত বড় জুটি আর দেখেনি বিশ্ব। রেকর্ড এখানেই থেমে নেই। দ্বিতীয় ইনিংসে রাওয়ালপিন্ডির উইকেটে দাপট দেখিয়েছেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। এ দুই জুটি তুলে নিয়েছেন পাকিস্তানের 9টি উইকেট। আরেকটি উইকেটও পেসারের দখলে, যেটি স্বীকার করেছেন তাসকিন। আর তাতেই নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশের পেসাররা। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো টেস্টের এক ইনিংসের 10টি উইকেটই নিয়েছে টাইগার পেসাররা। সবশেষ পাকিস্তানকে তাদেরই মাঠে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতে নিয়েও নতুন রেকর্ড গড়ল শান্তরা। অবশ্য এটা বিদেশের মাটিতে বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকেও তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। রাফি আমিন, RTV। এবার অন্যান্য প্রসঙ্গ। বৈধ অবৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ। মধ্যরাত থেকে শুরু হচ্ছে অস্ত্র ও মাদক উদ্ধারে দেশব্যাপী যৌথ অভিযান। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মাদক বড় সমস্যা, গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে। শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সরকার কাজ করছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। শেখ হাসিনার পতনের পর দেশব্যাপী বিভিন্ন থানায় হামলা করে লুটপাট করা হয় অস্ত্র ও গোলাবারুদ। গত 15 বছরে বেসামরিক ব্যক্তিদের দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে সরকার। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে লুট হওয়া ও বৈধ অবৈধ সব অস্ত্র মঙ্গলবারের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বুধবার রাত 12টা থেকে অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আপনাদের সহযোগিতা চাচ্ছি, যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। অভিযান চলবে মাদকের বিরুদ্ধেও। স্বরাষ্ট্র উপদেষ্টার আশা, আসন্ন দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে উদযাপন হবে। মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি।
এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি, পূজাটা যেন সুষ্ঠুভাবে হতে পারে। এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি এবং আমরা আশা করছি যে পূজাটা খুব ভালোভাবে হয়ে যাবে। গার্মেন্টস খাতে ষড়যন্ত্র করে শ্রমিকদের উস্কে দেওয়া হচ্ছে মনে করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হয়েছে। যারা দুষ্কৃতিকারী এবং বহিরাগতরা এসে দেশের শিল্প ধ্বংসের মতো পায়তারা এবং ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। শ্রম উপদেষ্টা বলেন, শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সকল ন্যায্য দাবি পূরণ করা হবে। পরিস্থিতি 2-1 দিনের মধ্যে স্বাভাবিক হবে বলে আশা সরকারের। যেই ন্যায্য দাবি দেওয়া আছে সেগুলোর বিষয়ে আমরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সোচ্চারভাবে সরকারের ভুল ত্রুটি তুলে ধরে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সঙ্গে বৈঠকে এই কথা বলেন তিনি। এর আগে আরেক বৈঠকে শিল্প কারখানায় উৎপাদন ঠিক রাখতে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। শাকিলা করিমের রিপোর্টে বিস্তারিত। চলমান পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। সকাল 10:30টায় ব্যবসায়ীদের 6 জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় গিয়ে এই বৈঠক করেন। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, তারা বর্তমান সরকারকে সমর্থন করেন। বিভিন্ন শিল্প কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ নিয়ে প্রধান উপদেষ্টার কাছে উদ্বেগের কথা তুলে ধরেন। উই আর গোয়িং টু সাপোর্ট দি ইন্টারিম গভর্নমেন্ট আপনাদের কাজ করার জন্য, এবং সামনেও আমরা আপনার সাথে থাকব। কিন্তু আমাদেরকে আমাদের কাজকর্ম ব্যবসা বাণিজ্য করার জন্য সেই পরিবেশটা একটু এনশিওর করতে হবে। সরকারের কয় মাস হয়েছে? 1 মাসও তো হয় নাই, এখন 1 মাসও হয় নাই। এর মধ্যে সব কিছু একবারে ঠিক করে ফেলবে এটা তো সম্ভব না। দুপুরে বিভিন্ন দৈনিক পত্রিকার 20 জন সম্পাদকের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি সম্পাদকদের জানান, সংযুক্ত আরব আমিরাতে বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত যে 57 জনকে অপরাধের সাজা দেওয়া হয়েছিল তাদের ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে সম্পাদকদের পক্ষ থেকে কথা বলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। বৈঠকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের প্রস্তাব করা হয়। প্রফেসর ইউনূস এবং তার সরকারের যে কর্মকাণ্ড, আমরা এটাকে সম্পূর্ণভাবে আমাদের একাত্মতা ঘোষণা করছি। আমরা চাই সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন উপদেষ্টার সচিব। প্রধান উপদেষ্টার সাথে সম্পাদকদের বৈঠকে উঠে আসে সরকারের মেয়াদ ইস্যু। কেউ সরকারের মেয়াদ 2 বছরের পক্ষে বললেও বেশিরভাগই বলেছেন সরকারের কাজের উপর নির্ভর করবে মেয়াদ। যৌক্তিক সময়ে যাতে ওনারা থাকেন, এই যৌক্তিক সময়টা আসলে কতটুকু উনি বাংলাদেশের যারা টপ এডিটর সবাইকে জিজ্ঞেস করে, সবাই বলেছেন যে মিনিমাম 2 বছর বা 2 বছর একটু কম যাতে এই গভর্নমেন্টের মেয়াদ হয়। গণমাধ্যমের ওপর কালা কানুন বাতিলের দাবি জানিয়েছেন সম্পাদকরা। মিডিয়া কমিশন গঠনের কথাও বলেছেন অনেকে। একই সাথে সংবিধান ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব এসেছে বৈঠকে। শাকিলা করিম, RTV, ঢাকা। শেখ হাসিনা আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী দেশের যোগসাজশে সেনাবাহিনীর নৈতিকতা ভেঙে ব্যর্থ ও নতজানু রাষ্ট্রে পরিণত করতেই পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুনর্তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি। এছাড়া এই হত্যাকাণ্ডের বিচার চাওয়ায় চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদেরও চাকরিতে পুনর্বহালের দাবি করেন তিনি। জাহিদ রহমানের সহায়তায় রিপোর্ট করছেন খান আলামিন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে দেশের ইতিহাসে নারকীয় হত্যাকাণ্ডে বাহিনীটিতে কর্মরত 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হন। যে এই নারকীয় হত্যাকাণ্ডের নতুনভাবে বিচার করে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এমন নিন্দনীয় হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। পিলখানার অভ্যন্তর থেকেই 38 জন সেনা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। নির্মোহ এবং উন্মুক্ত তদন্ত হলে এই সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে। কৌশলে সেনাবাহিনী সহ দেশকে পরনির্ভরশীল করতেই আওয়ামী লীগ সরকার ঠান্ডা মাথায় এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করে বিএনপি। দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরুদণ্ড ও নৈতিক বল ভেঙে দেওয়ার জন্য বাংলাদেশকে
একটি ব্যর্থ, অকার্যকর, নতজানু রাষ্ট্রে পরিণত করার জন্যই এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল। এতে জড়িত ছিল বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে বেশ কিছু ব্যক্তি সুপরিকল্পিতভাবে ফ্যাসিস্ট হাসিনার মদদে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্যোগকে স্বাগত জানিয়ে সেই সময় করা তদন্ত প্রতিবেদন জাতির সামনে প্রকাশের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। জেনারেল জাহাঙ্গীর নিজে যে তদন্ত কমিটির প্রধান ছিলেন, যেটি প্রকাশ করা যায় নাই, তিনি এটি পূর্ণাঙ্গ রূপে আবার প্রকাশ করবেন, যাতে করে এই হত্যাকাণ্ডের পূর্বাপর সকল সংশ্লিষ্ট ঘটনাগুলোর সাথে উপর আলোকপাত করা হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে গণহত্যায় স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের ফিরিয়ে এনে বিচারের দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। কেন এখনো এই ষড়যন্ত্রকারীদেরকে আইনের আওতায় আনা হচ্ছে? খান আলামিন, RTV, ঢাকা। 15 আগস্ট জন্মদিন পালন ও মানবতা বিরোধী অপরাধীদের মদদ দেওয়ার অভিযোগ সহ মানহানির আলাদা 5 মামলায় খালাস পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত 4টি এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত একটি মামলায় খালাসের আদেশ দেন। শরীয়ত খানের রিপোর্ট। 2016 সালের 30 আগস্ট বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম। একই বছর 3 নভেম্বর যুদ্ধাপরাধীদের মদদ দেয়া সহ নানা অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে 3টি মানহানির মামলা দায়ের করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। 2017 সালের 25 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে কটূক্তির অভিযোগের আরেকটি মামলা দায়ের করেন একই ব্যক্তি। বিএনপি চেয়ারপারসনের এসব মামলাগুলোর শুনানির জন্য দিন ধার্য ছিল মঙ্গলবার। তবে এসব মামলার বাদীরা আদালতে হাজির না হওয়ায় মামলাগুলো খারিজ করে আসামিকে খালাস প্রদান করেন ঢাকার পৃথক 2 অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা এবং আমি বলেছি কিন্তু নাম সর্বস্বহীন পরিচয়হীন মানুষ তারা আওয়ামী লীগের আনুকূল্য পাওয়া, দুর্নীতিতে সামিল হওয়া এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালেদা জিয়ার নামে মামলা করলে সরকারের কাছাকাছি যাবে, দুর্নীতি করতে পারবে, সেই কারণে সেই অসৎ উদ্দেশ্যে এই মামলাগুলো করা হয়েছে। বিজ্ঞ আদালত আজকে ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছে। বিএনপি আইনজীবীদের অভিযোগ 4 বছর আগে বাদীর মৃত্যু হলেও হয়রানি করতেই এতদিন এসব মিথ্যা মামলা ঝুলিয়ে রাখা হয়েছিল। আপনি এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন, তিনি মারা গেছেন 4 বছর আগে, কিন্তু তার মামলা এখনো মরে নাই, যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া। অর্থাৎ সরকারের ইঙ্গিতে 5 আগস্টের আগ পর্যন্ত এই মামলায় যত আমরা ডাক চিৎকার করেছি, আদালতে নিবেদন করেছি, আদালত শুধু তারিখের পর তারিখ দিয়ে যেতেন, কারণ সরকারের পৃষ্ঠপোষকতায় এই সকল মামলা ছিল। শরীয়ত খান, RTV, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে ট্রাক চালক সুজন হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে জিজ্ঞাসাবাদ করতে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে নিউ মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে হাসানুল হক ইনুকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে মোহাম্মদপুর থানায় দায়ের করা ট্রাক চালক সুজন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। 10 দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত হাসানুল হক ইনুকে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। অবৈধ সম্পদ অর্জন ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে আগামী 4 সেপ্টেম্বর তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ 1 আসনের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়, রাজশাহী 4 আসনের সাবেক এমপি এনামুল হক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদক কার্যালয়ে সচিব খুরশেদা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, তাদের বিরুদ্ধে অর্থ পাচার, সরকারি বিভিন্ন প্রকল্পে অনিয়ম সহ দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আরব আমিরাতে বিক্ষোভ করায় দণ্ডিত ৫৭ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। মঙ্গলবার এই আদেশ দেন তিনি। এছাড়া সাজাপ্রাপ্ত প্রবাসী বাংলাদেশিদের দেশে পাঠানোর নির্দেশও দেওয়া হয় এই আদেশে। আর এটিকে কূটনৈতিক সফলতা বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ইমরুল হাসানের রিপোর্টে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুসারে অনুমতি ছাড়া যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ। গেল ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে দেশটিতে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। এর ফলে বিভিন্ন মেয়াদে সাজা পান ৫৭ জন প্রবাসী বাংলাদেশি। এদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর এবং বাকি ৫৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়। এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন আবুধাবিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। তবে কোন প্রক্রিয়ায় তারা মুক্তি পাবেন সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি বলে জানান তিনি। ৫৭ জন যাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল তাদেরকে মাফ করে দিয়েছেন এদেশের মহামহিম রাষ্ট্রপতি। এখন বাকি প্রক্রিয়াটা সম্পর্কে আমরা জানি না, তাদেরকে কিভাবে রিলিজ হবে, মানে তাদেরকে ডিপোর্ট করবেন, এখানে ছেড়ে দেবে, সে বিষয়টা এখানে স্পষ্ট করে। এদিকে এই ঘটনাকে কূটনৈতিক সফলতা বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সাংবাদিকদের তিনি বলেন, আরব আমিরাতে বিক্ষোভ করায় আটক প্রবাসী বাংলাদেশিদের ছাড়া পাওয়া কূটনৈতিক সফলতা। এছাড়া প্রবাসীরা যেন কোনোভাবেই ভোগান্তিতে না পড়েন সে চেষ্টাও করা হবে বলে জানান তিনি। ইমরুল হাসান, RTV। জ্বালানি চুক্তি, মেগা প্রজেক্ট, ঋণ চুক্তি, ব্যাংক খাত সহ অর্থনীতির সার্বিক দিক নিয়ে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র কমিটি। বিকেলে পরিকল্পনা কমিশনে কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভা শেষে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কি কি বিষয় নিয়ে কমিটি কাজ করবে তা নির্ধারণ করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যেও দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে। এজন্য অংশীজনের সাথে আলোচনা শুরু হবে শিগগিরই। তিনি বলেন, এসব বিষয় নিয়ে দেশ ও দেশের বাইরে বিশিষ্টজনদের সঙ্গে আলোচনা করে মতামত নেওয়া হবে। ২-৩ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রারম্ভিক একটি রিপোর্ট জমা দেয়া হবে বলেও জানায় কমিটি প্রধান। গত ১৫ বছরে জামায়াতে ইসলামের ওপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানীর বিজয় সরণিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দিয়ে বলেন, হিংসা ও প্রতিশোধের রাজনীতি অবসান চায় জামায়াত। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, অতীতে সাংবাদিকদের মুখে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, স্বাধীনভাবে লিখতে পারেনি। আগামী দিনে সাংবাদিকদের সহযোগিতায় কাজ করবেন তারা। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ব্যক্তি কিংবা জাতি পিছন নিয়ে কামড়াকামড়ি করে সে পিছনে পড়ে থাকবে, আর যারা চায় যে আমরা এগিয়ে যাই তাদেরকে ফরওয়ার্ড লুক করতে হবে, সামনে দেখতে হবে। এই জন্য আসুন পচা পিছনটাকে পিছনে ফেলে দিই। এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে কিভাবে আমরা আগাবো, আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে। এদিকে বিডিআর বিদ্রোহের ঘটনা সঠিক তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। ৮ বছর পর আয়নাঘরের বন্দি দশা থেকে মুক্ত হয়ে প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এসব প্রতিষ্ঠান নতুন করে সাজাতে হবে। এ সময় আয়নাঘরে বন্দি থাকা অবস্থায় নির্মম নির্যাতনের কথা তুলে ধরেন তিনি। ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এ সময় শিক্ষাঙ্গনে নির্যাতন বন্ধে কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন আদালত। ২০২১ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবনের আদেশ দেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন।
ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন থেকে সরে আসায় কাল থেকে দেশের হাসপাতালগুলোতে শুরু হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনকারী চিকিৎসকদের মুখপাত্র ডাক্তার আব্দুল আহাদ জানান, স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে নিরাপত্তার নিশ্চয়তা পেয়েছেন তারা। আর প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, চিকিৎসকদের সুরক্ষায় আইন সংস্কার ও স্বাস্থ্য পুলিশ গঠনের আশ্বাস দিয়েছে সরকার। এদিকে আজ সকাল 10টা থেকে বহির্বিভাগে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। সেলিম মালিকের রিপোর্ট। গত 31 আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরে জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মবিরতির ঘোষণা দেয় ইন্টার্ন চিকিৎসকরা। এই ঘটনায় জড়িত কমপক্ষে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনায় চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া হয়। এরপর কর্মসূচি প্রত্যাহার করেন চিকিৎসকরা। সে যেহেতু আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা আশ্বস্ত এবং আমরা আপনাদের মাধ্যমে আমরা তাদের কাছ থেকে একটা জাস্ট ভিজিবল একটা অগ্রগতি আমরা দেখতে চাই এবং আমরা আগামীকালকে থেকেই পুরোপুরি সবকিছু স্বাভাবিক কার্যক্রম ফিরে যেতে চাই। ঢাকা মেডিকেল কলেজের পরিচালক জানান, চিকিৎসকদের নিরাপত্তায় আইন সংস্কার ও বিশেষ পুলিশ গঠন করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য পুলিশের ব্যবস্থা করার জন্য বাংলাদেশের সকল হাসপাতালে, সেটা একটু সময় সাপেক্ষ, সেই জন্য উনি একটু সময় নিয়েছেন, কিন্তু ওটা উনি কথা দিয়েছেন। আমার সাথেও ব্যক্তিগতভাবে ওনার আলাপ হয়েছে, উনি এটা করার চেষ্টা করবেন। এদিকে 2 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল 10টায় চালু হয় হাসপাতালগুলোর বহির্বিভাগ। ডাক্তার দেখছে, সেবা অনেক সুন্দর দিছে, পরীক্ষা দিছে, ওষুধ দিছে, স্লিপ লইছি, তারপরে ওনাকে ডাক্তার দেখাইছি, ছেলেদের দিয়েছি টেস্ট করার জন্য রক্ত টেস্ট। আমাদের চিকিৎসকরা সবসময় বদ্ধপরিকর যে আমরা রোগীদেরকে সেবা দেওয়ার জন্য, তবে আমাদের চিকিৎসকদের যে যৌক্তিক দাবি সেগুলোর দিকেও আমাদের কর্তৃপক্ষ সুনজর দিতে হবে। বুধবার থেকে হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকবে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। রাজধানীতে তুমুল বৃষ্টিতে ডুবেছে ঢাকার প্রধান সড়ক ও অলিগলি। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় ঢাকায় 80 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে ঢাকার মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, বনানী, জিগাতলা, ধানমন্ডি 27 নম্বর সহ বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে পথে নেমে বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। পূর্বাভাসে আরও বলা হয়, সকাল 6টা পর্যন্ত কুমিল্লায় দেশের সর্বোচ্চ 7 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া বান্দরবানে 25, বরিশালে 23, চট্টগ্রামে 21 এবং চট্টগ্রামের আমবাগানে 21 মিলিমিটার সহ দেশের বিভিন্ন জায়গায় কম বেশি বৃষ্টি হয়েছে। ধীরগতিতে উন্নতি হচ্ছে দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতি। পানি কমার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। নোয়াখালীতে পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দী আছে প্রায় 18 লাখ মানুষ। জেলায় বন্যায় মৃত্যু হয়েছে 11 জনের। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি দেখা দিয়েছে ডায়রিয়া, কলেরা সহ নানা পানিবাহিত রোগ। এখনও পানিবন্দী থাকায় মানবেতর জীবনযাপন করছেন ফেনীর দাগনভূঞার বাসিন্দারা। জেলায় এখন পর্যন্ত বন্যায় 25 জনের মৃত্যু হয়েছে। গবাদি পশু মারা গেছে 4 লাখ। সাপের কামড়ে আহত হয়েছে 50 জন। কুমিল্লায় পানি কমায় ভেসে উঠছে ভয়াবহ ক্ষতগুলো। গোমতীর ভাঙনে বুড়িচংয়ে বেড়িবাঁধ সংলগ্ন 6টি গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। লক্ষ্মীপুরে বিভিন্ন এলাকায় পানি কমতে শুরু করেছে, তবে দুর্ভোগে দিন পার করছেন জেলার 10 লাখ মানুষ। এদিকে বন্যায় এখন পর্যন্ত 71 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। এদিকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমের পর এখন সরকারের দৃষ্টি পুনর্বাসনের দিকে। এই মুহূর্তে মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, বন্যা দুর্গত এলাকার পরিস্থিতির উন্নয়নে বিদেশি দাতা সংস্থাগুলো নিজ উদ্যোগে এগিয়ে আসছে। এই দুর্যোগে 71 জনের মৃত্যুর ঘটনায় সরকারের কোনো গাফিলতি ছিল না বলেও জানিয়েছেন তিনি। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে স্বর্ণা দাস নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। তবে এখনও স্বর্ণার মৃতদেহ বাংলাদেশে হস্তান্তর করেনি বিএসএফ। সোমবার সন্ধ্যায় বিজিবির 46 ব্যাটালিয়নের একটি দল স্বর্ণার বাসায় গেলে বিষয়টি জানানো হয়। এ সময় বিজিবির 46 ব্যাটালিয়নের লালারচক বিওপির টহল কমান্ডার নায়েক ওবায়দ জানান,
স্থানীয় দালালদের সহযোগিতায় স্বর্ণাসহ আরও কয়েকজন চোরাই পথে ভারত যেতে চাচ্ছিলেন। এ সময় তারা ভারতের কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই স্বর্ণার মৃত্যু হয়। নিহত স্বর্ণা জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের কালনিগর গ্রামের পরেন্দ্র দাসের মেয়ে। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।